আজকে আমাদের টপিক পিজো ইলেকট্রিসিটি এবং পাইরো ইলেকট্রিসিটি। এর সঙ্গে সঙ্গে আমরা ফেরোইলেকট্রিক সাবস্টেন্স সম্বন্ধেও অল্প স্বল্প স্টাডি করব। তো এখানে এই ফেরোইলেকট্রিক সাবস্টেন্স বা পিজো ইলেকট্রিক সাবস্টেন্স, এই সাবস্টেন্সগুলো আমরা ডোমেন থিওরি দিয়ে এক্সপ্লেন করব এবং তার সঙ্গে সঙ্গে যদি স্ট্রাকচার দিয়ে, ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে এই ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করা যায়, তাহলে সেগুলো আমরা দেখব যে কিভাবে ক্রিস্টাল স্ট্রাকচার থেকে ফেরো ইলেকট্রিসিটি অথবা পিজো ইলেকট্রিসিটি এক্সপ্লেন করা যায়। আমরা স্পন্টেনিয়াস পোলারাইজেশন ব্যাপারটা এর আগেই জানি যে কিভাবে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি দেওয়া হয় তাহলে কোনো একটা মেটেরিয়ালের ভেতরে, ফেরোইলেকট্রিক মেটেরিয়ালের ভেতরে পোলারাইজেশন স্টার্ট হয়ে যায় এবং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড স্টপ করে দিলেও বা সিজ করে দিলেও ভেতরে মেটেরিয়ালের বা ক্রিস্টালের ভেতরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পোলারাইজেশন থেকেই যায় এবং এই ধরনের পোলারাইজেশনটার কারণ হচ্ছে ইলেকট্রিক ইন্টারাকশন বিটুইন দ্য অ্যাডজাসেন্ট মলিকুলস অর অ্যাটমস। এই স্পন্টেনিয়াস পোলারাইজেশনের জন্য আমরা ফেরোইলেকট্রিক সাবস্টেন্সগুলোর হিস্টেরিসিস দেখতে পাই। সেই হিস্টেরিসিস থেকে আমরা স্পন্টেনিয়াস পোলারাইজেশনের ভ্যালু এক্সট্রাপোলেট করে বার করতে পারি। এছাড়াও এই মেটেরিয়ালগুলোর, পিজোইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে রোটেশনাল সিমেট্রি থাকতে পারে। সেই রোটেশনাল সিমেট্রিটা কি এবং রোটেশনাল সিমেট্রি না থাকলে কি হবে সেটা আমরা দেখব। যদি রোটেশনাল সিমেট্রি না থাকে, ল্যাক অফ রোটেশনাল সিমেট্রি বা সেন্টার সিমেট্রি যদি না থাকে, তাহলে কি হবে এবং সেন্টার সিমেট্রি যদি থাকে তাহলেই বা কি হবে। জেনারেলি এই পিজোইলেকট্রিক ক্রিস্টালগুলোর ক্ষেত্রে সেন্টার সিমেট্রি থাকে না এবং সেন্টার সিমেট্রি থাকে না বলতে কি বোঝানো হচ্ছে এটা আমরা পরে আসব। আর এক্সটার্নাল স্ট্রেস অ্যাপ্লাই করে কোন একটা মেটেরিয়ালকে পোলারাইজড করে দেওয়া যেতে পারে, পোলারাইজেশন তার মধ্যে তৈরি করা যেতে পারে। সেই এফেক্টটাকে বলা হয় পিজো ইলেকট্রিসিটি। আমরা ডিটেলসে আসছি একটু পরে। আর যদি টেম্পারেচারের এফেক্টের সাহায্যে অথবা হিট এফেক্টের সাহায্যে কোনো একটা মেটেরিয়ালকে পোলারাইজ করে দেওয়া যায় অথবা তাকে রিভার্স পোলারাইজেশনও করা যেতে পারে, সেইটা হচ্ছে পাইরো ইলেকট্রিক ফেনোমেনা। আমরা পিজোইলেকট্রিক ক্রিস্টালের ক্ষেত্রে আয়নিক স্ট্রাকচার দেখে নেব ক্রিস্টালের, যে কিভাবে এই পিজো ইলেকট্রিসিটি যে ফেনোমেনাটা সেটা প্রডিউস হয় এবং তার সঙ্গেই জড়িত আছে ইলেকট্রোস্ট্রিকশন। ইলেকট্রোস্ট্রিকশন আমরা জানি ইলেকট্রিক ফিল্ড দিলে কোনো একটা ক্রিস্টাল তার লেন্থের দিকে পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্রিকশন। আমরা এই পরপর এই বিষয়গুলো আজকে ডিসকাস করব। এর সঙ্গে আমরা পিজোইলেকট্রিক এফেক্ট আর পাইরোইলেকট্রিক এফেক্টের কিছু ডিফারেন্সও পড়ে নেব। দেখো, পিজোইলেকট্রিক ক্রিস্টালগুলো প্রেসারের দ্বারা বা স্ট্রেস অ্যাপ্লাই করে তার মধ্যে পোলারাইজেশন সৃষ্টি করা যেতে পারে। অর্থাৎ তুমি যখন কোনো একটা ক্রিস্টালের উপর চাপ সৃষ্টি করছো, দুই দিক থেকে প্রেসার দিচ্ছ, সেখানে একটা ইলেকট্রিক ভোল্টেজ প্রডিউস হয়। আর পাইরোইলেকট্রিক ক্রিস্টালের ক্ষেত্রে তুমি এই ক্রিস্টালটার টেম্পারেচার যদি হেরফের করো, সেক্ষেত্রে সেটা পোলারাইজেশন
এর এফেক্ট দেখাতে পারে। অবশ্যই সেখানে স্পন্টেনিয়াস পোলারাইজেশন থাকতে হবে এবং আরো কতগুলো কন্ডিশন আছে, সেগুলো আস্তে আস্তে আমি বলছি। ডেফিনিশনটা দেখো, piezoelectric effect এর definition: when mechanical compression is applied to a piezoelectric crystal, a voltage proportional to the applied pressure is developed. অর্থাৎ তুমি যখন কম্প্রেস করার চেষ্টা করবে অথবা এক্সপ্যান্ড করার চেষ্টা করবে ক্রিস্টালকে, একটা ভোল্টেজ সেই দিকেই তৈরি হবে, প্রডিউস হবে। এই ফেনোমেনাকে বলা হচ্ছে পিজোইলেকট্রিক এফেক্ট। আর যদি কোনো একটা মেটেরিয়াল এরকম হয়, তুমি সেই মেটেরিয়ালকে আইদার তুমি হিটিং এফেক্ট দিয়েছো অথবা কুলিং এফেক্ট দিয়েছো এবং তার ফলে যদি ভোল্টেজ প্রডিউস হয় বা ইএমএফ প্রডিউস হয়, তাহলে তাকে বলা হবে পাইরো ইলেকট্রিক এফেক্ট। ওই ফেনোমেনাটাকে পাইরো ইলেকট্রিক এফেক্ট বলা হবে। ফেরোইলেকট্রিক মেটেরিয়ালস গুলো তোমরা জানো ফেরোইলেকট্রিসিটি শো করে যদি টেম্পারেচার টিসি মানে ফেরোইলেকট্রিক 20 টেম্পারেচারের নিচে থাকে, তাহলেই এরা ফেরোইলেকট্রিসিটি এরা দেখাতে পারে। আর যদি টি গ্রেটার দ্যান টিসি হয়ে যায়, দে আর কনভার্টেড ইনটু পাইরোইলেকট্রিক মেটেরিয়ালস। অর্থাৎ ফেরোইলেকট্রিক মেটেরিয়াল গুলো অনেক সময় পাইরোইলেকট্রিক মেটেরিয়ালে কনভার্ট করতে পারে, সবসময় যে করবেই তার কোনো মানে নেই। দে এক্সিবিট ডোমেন স্ট্রাকচার, তার মানে পাইরোইলেকট্রিক সাবস্টেন্স গুলো ডোমেন স্ট্রাকচার তৈরি করে ভেতরে। আর ফেরোইলেকট্রিক মেটেরিয়াল গুলো পিজোইলেকট্রিসিটি বা পাইরোইলেকট্রিসিটি এই দুটোই এক্সিবিট করতে পারে। অর্থাৎ যারা ফেরোইলেকট্রিক মেটেরিয়াল তারা একই সঙ্গে পাইরোইলেকট্রিকও বটে এবং পিজোইলেকট্রিকও বটে। এখানে দেখো পরিষ্কার লেখা আছে, pyroelectricity means the creation of electric polarization by thermal stress। অর্থাৎ তোমাকে ওই ক্রিস্টালটাকে থার্মাল এনার্জি বা টেম্পারেচার বাড়িয়ে দিলে ক্রিস্টালটা বাড়তে চাইবে, বা এটাকে যদি ঠান্ডা করো তাহলে এই ক্রিস্টালটা আয়তনে ছোট হওয়ার চেষ্টা করবে। এটাকেই বলা হচ্ছে থার্মাল স্ট্রেস। যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রেই ধরো যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে তুমি টেম্পারেচার বাড়িয়ে দিলে সেক্ষেত্রে তার লেন্থ চেঞ্জ হতে পারে এবং সেখান থেকে থার্মাল স্ট্রেস জেনারেট হতে পারে। এই থার্মাল স্ট্রেস জেনারেশনের ফলে কোনো ক্রিস্টালের মধ্যে যদি ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়, অর্থাৎ ভোল্টেজ প্রডিউস করা যায়, অবশ্যই সেই ভোল্টেজটা হবে তৈরি হবে পোলারাইজেশন থেকে, তাহলে সেই মেটেরিয়ালটাকে বলা হবে পাইরো ইলেকট্রিক মেটেরিয়াল। এবং লাস্ট লাইনে দেখো বলা আছে ফেরোইলেকট্রিক মেটেরিয়ালস আর পিজোইলেকট্রিক অ্যান্ড পাইরোইলেকট্রিক সাইমালটেনিয়াসলি। অর্থাৎ যারা ফেরোইলেকট্রিক তারা পিজোইলেকট্রিকও বটে এবং পাইরোইলেকট্রিকও বটে। এইটা দেখে বুঝতে পারবে যে পিজোইলেকট্রিক ক্লাসটা একটা বড় গ্রুপ, তার মধ্যে কিছু অংশ হচ্ছে পাইরোইলেকট্রিক এবং তার মধ্যে আরো ছোট একটা পোর্শন হচ্ছে ফেরোইলেকট্রিক। অর্থাৎ যারা ফেরোইলেকট্রিক তারা একই সঙ্গে পাইরোইলেকট্রিক এবং পিজোইলেকট্রিক, কিন্তু যারা পাইরোইলেকট্রিক সাবস্টেন্স তারা অবশ্যই পিজোইলেকট্রিক, কিন্তু ফেরোইলেকট্রিক তারা সবসময় হবেই, তার কোনো মানে নেই। তাহলে সব থেকে বড় গ্রুপ হচ্ছে পিজোইলেকট্রিক, তার কিছু অংশ কিছু সংখ্যক মেটেরিয়ালস বা কিছু সংখ্যক ক্রিস্টাল হচ্ছে পাইরোইলেকট্রিক এবং পাইরোইলেকট্রিকের মধ্যে কিছু অংশ বা কিছু ক্রিস্টাল ফেরোইলেকট্রিক। এখানে ফেরোইলেকট্রিক সাবস্টেন্সের এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা এটা দেখেছো। ফেরোইলেকট্রিক 3 ধরনের ক্রিস্টাল অ্যাকচুয়ালি হয়। এই তোমরা এর আগের দিন দেখেছো রোচেল সল্ট বা বেরিয়াম টিটানেট, এগুলোকে ফেরোইলেকট্রিক সাবস্টেন্স বলে। পাইরোইলেকট্রিক সাবস্টেন্সও আছে যেরকম জেডেনো, জিঙ্ক অক্সাইড, বা পিজোইলেকট্রিক সাবস্টেন্সও আছে, এটা হচ্ছে কোয়ার্জ আর
এই পিজোইলেকট্রিক, পাইরোইলেকট্রিক বা ফেরোইলেকট্রিক যাই হোক না কেন, এগুলো সবাই কিন্তু অ্যাকচুয়ালি ডাইলেকট্রিকের মধ্যে পড়ছে, যারা কন্ডাক্ট করতে পারে না। পাইরোইলেকট্রিক মেটেরিয়াল সম্বন্ধে বলা হচ্ছে এ স্পেশাল ক্লাস অফ মেটেরিয়াল হুইচ ইজ সাবসেট অফ পিজোইলেকট্রিক মেটেরিয়াল। তোমরা দেখেছো যে পিজোইলেকট্রিক মেটেরিয়ালের কিছু অংশ হচ্ছে পাইরোইলেকট্রিক মেটেরিয়ালস, এবং তারা পোলারাইজড কি করে হচ্ছে, আর পোলারাইজ স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াসলি পোলারাইজেশন মানে তোমার বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড স্টপ করলেও সেখানে পোলারাইজেশন থাকতে পারে বা পোলারাইজেশন জেনারেট করতে পারে, বাট দে ডু নট রেসপন্ড টু অ্যান ইলেকট্রিক ফিল্ড লাইক ফেরোইলেকট্রনিক্স। ফেরোইলেকট্রনিক্স এর মতো বাইরের ইলেকট্রিক ফিল্ড দ্বারা এরা রেসপন্ড করে না। রিকোয়ার ভেরি হাই ইলেকট্রিক ফিল্ড। তুমি যদি অনেকটা বেশি হাই ইলেকট্রিক ফিল্ড না দাও তাহলে এটা রেসপন্ড করবে না। হাই ইলেকট্রিক ফিল্ড দিলে তবেই এটা ডাইপোল গুলো রেসপন্ড করা শুরু করবে। আদারওয়াইজ যদি স্মল ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে এই ভেতরে যে ডাইপোল গুলো সেগুলো রেসপন্ড করবে না। কিন্তু এরা থার্মাল এনার্জির সঙ্গে এদের রেসপন্স খুব ভালো। The field required is so high that material reaches electric breakdown before it can get polarized. অর্থাৎ পাইরোইলেকট্রিক মেটেরিয়ালস গুলোকে যদি হাই ইলেকট্রিক ফিল্ড দিয়ে তুমি পোলারাইজড করতে চাও, প্রথমত তো স্মল ইলেকট্রিক ফিল্ড দিলে বা কম ইলেকট্রিক ফিল্ড দিলে এটা পোলারাইজ হতে চাইবে না, রেসপন্ড করতে চাইবে না। দ্বিতীয়ত তুমি যখন ইলেকট্রিক ফিল্ড বাড়িয়ে দেবে পোলারাইজেশন করার জন্য, এই মেটেরিয়ালস গুলোর আগেই ইলেকট্রিক ব্রেকডাউন হয়ে যাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরে কোনো ডাইইলেকট্রিক কি হয়, কন্ডাকশন শুরু করে দেয়। তাহলে এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ইলেকট্রিক ফিল্ড। এই ব্রেকডাউন ইলেকট্রিক ফিল্ডটার থেকেও বেশি ইলেকট্রিক ফিল্ড দিলে তবে এটা পোলারাইজড হতে পারে। তার মানে বুঝতেই পারছো, এই পাইরোইলেকট্রিক মেটেরিয়ালকে বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি পোলারাইজড করতে যাও, তার আগেই সেটা ব্রেকডাউন করে যাবে, অর্থাৎ সেটা কন্ডাক্ট করা শুরু করবে। এবং এর মধ্যে যে মলিকিউলস গুলো থাকবে সেই মলিকিউলস গুলো ভেঙে যাবে, আয়নে ভেঙে যাবে, এবং তারা ফ্রি ইলেকট্রন তৈরি করবে, যারা কন্ডাকশনের জন্য দায়ী হবে। কিন্তু যদি হাই ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে পোলারাইজেশন না চেষ্টা করে তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো, তাহলে পোলারাইজেশন এফেক্ট এখানে দেখা যেতে পারে এই পাইরোইলেকট্রিক সাবস্টেন্সের ক্ষেত্রে। এবার আমরা সরাসরি থিওরিতে চলে আসছি। ফেরোইলেকট্রিক মেটেরিয়ালস গুলো তোমরা জানো যে যদি পি ভার্সেস আমরা ই প্লট করি, অর্থাৎ পোলারাইজেশন ভার্সেস ইলেকট্রিক ফিল্ড, তাহলে হিস্টেরেসিস কার্ভ এরা পজেস করবে বা হিস্টেরেসিস লুপ এরা পজেস করবে। এবং কিছু ফেরোইলেকট্রিকের মধ্যে স্পন্টেনিয়াস পোলারাইজেশন দেখা যাবে অবশ্যই। এবং স্পন্টেনিয়াস পোলারাইজেশনের ডেফিনিশন তোমরা জানো। ধরো যখন সাবস্টেন্সটা ও পয়েন্টে রয়েছে, তখন সাবস্টেন্সের উপর কোনো ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়নি, তার পোলারাইজেশনটা জিরো। সেক্ষেত্রে তার যে ডোমেন গুলো থাকবে প্রত্যেক
তোমরা কত পর্যন্ত শুনেছিলে? স্যার পাইরো ইলেকট্রিক সম্বন্ধে যেগুলো বলছিলেন ওই পর্যন্ত, টেম্পারেচারের সঙ্গে সেন্সিটিভ হয় খুব, ওই জায়গাটা লাস্ট। পিডিএফটা দেখ, শুনতে পেলাম না। পিডিএফটা যেটা, এই যে এটা, এই পিডিএফটা কি দেখেছো? দাঁড়াও, স্ক্রিন প্রেজেন্ট করি, একটু দেখে বলো তো এই পিডিএফটা তোমরা দেখেছো? এই পিডিএফটা দেখতে পাচ্ছ স্ক্রিন? না, স্ক্রিন দেখা যাচ্ছে না? না, এবার দেখো, দেখা না, না, যাবে। এটা হয়নি, এটা হয়নি, এর আগে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক। আচ্ছা, কোন স্লাইডটা দেখো তো, তোমরা দেখেছি, কোন স্লাইড তোমরা দেখতে পেয়েছি? এর পরেরটা। এটা এটা বা এটা? এরপর এটা দেখানো হচ্ছিল? হ্যাঁ, আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মেটেরিয়ালস যারা, কিছু মেটেরিয়াল পিজো, যেরকম কোয়ার্টজ, পিজো ইলেকট্রিক কারা? কোনো একটা ডাইলেকট্রিকের উপর মেকানিক্যাল ভোল্টেজ তৈরি হতে পারে। কিসের জন্য? অবভিয়াসলি ইফেক্টের জন্য সেখানে ভোল্টেজ ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে পিজো ইলেকট্রিসিটি। কিছু পিজো ইলেকট্রিকের মধ্যে আছে পাইরো ইলেকট্রিক, কিছু পিজো ইলেকট্রিক ক্রিস্টাল তারা পাইরো ইলেকট্রিক, সেখানে সেই ক্রিস্টালগুলো টেম্পারেচারের ভ্যারিয়েশনের জন্য, তার মধ্যে টেম্পারেচারের জন্য হবে সেই স্ট্রেসের জন্য একটা ভাইব্রেশন তৈরি হবে এবং সেখানে একটা ভোল্টেজ ডেভেলপ করতে পারে দুটো সারফেসের মধ্যে। কিছু পাইরো ইলেকট্রিক আবার, সব পাইরো ইলেকট্রিক নয়, কিছু পাইরো ইলেকট্রিক আবার ফেরো ইলেকট্রিক। আমি ফেরো ইলেকট্রিক সাবস্টেন্স সম্বন্ধে ডিটেলসে তোমাদের বলেছি এবং সেখানে তোমরা দেখেছো ফেরো ম্যাগনেটিজমের মতোই প্রপার্টি থাকে এবং এখানে স্পন্টেনিয়াস পোলারাইজেশনের ব্যাপারও থাকে। এই ফেরো ইলেকট্রিক মেটেরিয়াল গুলো টি লেস দ্যান টিসি, অর্থাৎ ফেরো ইলেকট্রিক 20 টেম্পারেচারের নিচে এই সাবস্টেন্স গুলো ফেরো ইলেকট্রিক, আদারওয়াইজ এরা ফেরো ইলেকট্রিক এর প্রপার্টি দেখাবে না। আমি বা ক্লাসিফিকেশন যেহেতু আগের দিন বলেছিলাম, আমি ডিটেলসে এটা আজকে পড়াবো না। আমার আজকে টপিক হচ্ছে পিজো ইলেকট্রিক এবং পাইরো ইলেকট্রিক সাবস্টেন্স। আমরা ডিটেলস থিওরিতে চলে আসছি। ফেরোইলেকট্রিক মেটেরিয়ালস গুলো এই ধরনের হিস্টেরিসিস পজেস করে, হিস্টেরিসিস কার্ভ পজেস করে, যে কার্ভটা পি ভার্সেস ই আঁকা হয়েছে। এখানে স্পন্টেনিয়াস পোলারাইজেশন দেখতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে ইলেকট্রিক ফিল্ড বাড়িয়ে যাও, ও থেকে এ পর্যন্ত বাড়তে থাকবে এবং এ থেকে বি তে খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে, কিন্তু বেশি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে ফেলার পরে প্রায় 100% যখন ডোমেন গুলো
রেসপন্ড করে যাবে তখন এটা স্যাচুরেশনে পৌঁছে যাবে। ডোমেন পোলারাইজেশনের জন্য স্যাচুরেশন এ পৌঁছে যাওয়ার পরে তুমি একটা বিসি বলে যে স্ট্রেট লাইনের অংশটা পাবে, সেখানে তুমি একটা বিতে তুমি একটা স্যাচুরেশনের পরে বিতে তুমি একটা ট্যানজেন্ট প্লট করো, এবং এই এক্সট্রাপোলেশন বিসি কে যদি এক্সট্রাপোলেট করো পেছনের দিকে, তাহলে এটা পি অ্যাক্সিস কে পিএস পয়েন্টে এবং 0 টু পিএস যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস পোলারাইজেশন। এবং স্পন্টেনিয়াস পোলারাইজেশন ব্যাপারটা কি, যেন ইলেকট্রিক ফিল্ডটা 0 করে দিলেও এই মেটেরিয়ালটার ভেতরে যে পোলারাইজেশন ভ্যালু থেকে যায় সেটাকেই বলা হয় স্পন্টেনিয়াস পোলারাইজেশন। এবং এই মেটেরিয়ালটাকে পোলারাইজেশন করার জন্য দুটো জিনিস দায়ী। একটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, যেটা ডোমেন ওয়াল গুলোকে সরাতে পারে বা ডোমেন গুলোকে রেসপন্ড করতে বাধ্য করে। আর দ্বিতীয়ত ইলেকট্রিক ইন্টারাকশনের জন্য, মলিকুল টু মলিকুল ইন্টারাকশনের জন্য বা অ্যাটম টু অ্যাটম ইন্টারাকশনের জন্য এবং আয়নিক ইন্টারাকশনের জন্য একটা মলিকুল যদি পোলারাইজড হয়ে যায় তাহলে তার ডাইপোল মোমেন্টের যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা পাশের ডাইপোল মোমেন্টকে ঘুরিয়ে দিতে সাহায্য করবে। এবং এই পার্টিকুলার একটা ডাইপোলকে বাইরের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দ্বারা রেসপন্ড করতে দুটো এফেক্ট বাধ্য করবে। একটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নিজে, এবং অ্যাডজাসেন্ট অ্যাটমগুলোর জন্য যে ডাইপোল মোমেন্টের ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটাও কিন্তু একই সঙ্গে কোনো একটা ডোমেনের মধ্যে পোলারাইজেশন এফেক্ট দিতে সাহায্য করবে। এইটাকেই বলা হচ্ছে স্পন্টেনিয়াস পোলারাইজেশনের এফেক্ট। যদি স্পন্টেনিয়াস পোলারাইজেশন এফেক্ট না থাকতো তাহলে এই ডোমেন বা ডোমেনের ব্যাপারটা ছেড়ে দাও, ডোমেন থাকবেই না তখন। স্পন্টেনিয়াস পোলারাইজেশন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাটমিক ডাইপোল বা মলিকুলার ডাইপোল মোমেন্টগুলোকে পুরোপুরি ঘোরাতে বা ওরিয়েন্টেশন দিতে বা লাইন আপ করতে সাহায্য করবে শুধুমাত্র এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড নয়, কারণ ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড নেই সেখানে। ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা এই স্পন্টেনিয়াস পোলারাইজেশনের জন্য উৎপন্ন হয় এবং সেটা ইলেকট্রিক ইন্টারাকশন বিটুইন মলিকুলস টু মলিকুলস এর জন্যই তৈরি হয়। এটা ফেরোইলেকট্রিক ম্যাটেরিয়ালের একটা বিশেষ প্রপার্টি। যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ক্রমশ বাড়াতে থাকো এবং একটা ডাইইলেকট্রিক, সেটা ধরো ফেরোইলেকট্রিক ম্যাটেরিয়াল, তার উপরে তুমি ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বাড়াতে থাকো, তাহলে কি হতে পারে? সেখানে কিছু ডোমেন আগে থেকেই থাকে, সেই ডোমেনগুলোর ইন্ডিভিজুয়াল ডোমেনগুলোর ডাইপোল মোমেন্ট বা পোলারাইজেশনের ডাইরেকশন নির্দিষ্ট থাকে। সেই পোলারাইজেশন গুলো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দ্বারা রেসপন্ড করে এবং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দিকে তারা ঘুরে যেতে থাকে। যত ইলেকট্রিক ফিল্ড বাড়ানো হবে, এই অ্যান্টি প্যারালাল যে ডোমেনস গুলো ছিল বা ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে যারা রেসপন্ড করছিল আগে থেকে যারা ছিল, তারা আস্তে আস্তে কমে যাবে এবং প্যারালাল ডাইপোল মোমেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বলা হবে যে ডোমেনের সাইজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বা ভেতরে একটা রিজিয়নের মধ্যে প্রত্যেকটি মলিকুলের ডাইরেকশন, পোলারাইজেশনের ডাইরেকশন সেম হবে। আর যদি ইলেকট্রিক ফিল্ড তুমি একদম প্রথমে না দাও বা যেখান থেকে শুরু করেছিলে জিরো ইলেকট্রিক ফিল্ড থেকে, সেই অবস্থানে যদি চলে যাও, তাহলে দেখবে যে ডোমেন গুলো রয়েছে মেটেরিয়ালস এর ভেতরে, ফেরোইলেকট্রিক মেটেরিয়ালস এর ভেতরে, কিন্তু এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডোমেনের পোলারাইজেশনের ডাইরেকশন আলাদা আলাদা। সেই জন্য অ্যাজ এ হোল বা ম্যাক্রোস্কোপিক্যালি তুমি যদি দেখো, ইলেকট্রিক ফিল্ড যখন নেই তখন দেখা যাবে অ্যাজ এ হোল টোটাল পোলারাইজেশন এফেক্টটা জিরো। কারণ র্যান্ডমলি এই ইন্ডিভিজুয়াল ডোমেনের পোলারাইজেশন ডাইরেকশন গুলো থাকবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড বাড়ানোর সঙ্গে সঙ্গে যে ডোমেনগুলো অ্যান্টি প্যারালাল ডোমেন, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে রয়েছে, তাদের পোলারাইজেশনের ডাইরেকশন সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে
এবং বাড়তে থাকবে কোনগুলো, কোন ডোমেনগুলো, যেগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে আগে থেকেই ছিল। এবং আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডের একটা নির্দিষ্ট ভ্যালুর পরে দেখা যাবে যে সমস্ত ক্রিস্টালটা একটা নির্দিষ্ট ডোমেন হয়ে গেছে, একটা বড় ডোমেন হয়ে গেছে, একটা সিঙ্গেল ডোমেনে এটা কনভার্ট করে গেছে। সেটাই হচ্ছে স্যাচুরেশন কন্ডিশন। তাহলে স্যাচুরেশন কন্ডিশন হচ্ছে বি তে চলে এসছে। তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বাড়াও তাহলে সেখানে এই স্পন্টেনিয়াস পোলারাইজেশন আর বাড়তে পারবে না। এখানে রিম্যানেন্ট পোলারাইজেশন এবং এই যে এখানে রিম্যানেন্ট পোলারাইজেশন অথবা কোয়েরসিভ ফিল্ড, যেটা আগের দিন বলেছিলাম আমি, সেগুলো লেখা আছে। আমি এগুলোতে ডিটেলসে আসছি না। এবার আমাদের বুঝতে হবে যে পিজো ইলেকট্রিক কারা আর পাইরো ইলেকট্রিক কারা। আমি বলেছিলাম যে মেকানিক্যাল স্ট্রেস যদি কোনো একটা ক্রিস্টালের উপর অ্যাপ্লাই করে তার মধ্যে পোলারাইজেশন এফেক্টটাকে বাড়ানো যেতে পারে বা ভোল্টেজটাকে তৈরি করা যেতে পারে, সেই রকম একটা কন্ডিশনকে বা ক্রিস্টালগুলোকে বলা হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। কিভাবে আসে এই পিজো ইলেকট্রিক ক্রিস্টালের যে এই প্রপার্টিটা কিভাবে আসে? এখানে সেন্টার সিমেট্রি আছে, সেন্টার সিমেট্রি রোটেশনাল সিমেট্রি থেকে পাওয়া যায়। সেন্টার সিমেট্রি যদি না থাকে, এখানে বলেছে ইন টোটাল দেয়ার আর 21 ক্লাসেস ক্রিস্টাল হুইচ ল্যাক অফ সেন্টার সিমেট্রি। সেন্টার সিমেট্রি নেই কাদের? 21খানা ক্রিস্টালের, 21টা টাইপের ক্রিস্টালের সেন্টার সিমেট্রি নেই। এবং এই ক্লাসগুলো কিভাবে করা হচ্ছে এর আগে বললাম যে রোটেশনাল সিমেট্রি অফ দ্য ক্রিস্টাল, এটা থেকে এটা বোঝা হচ্ছে যে 21খানা ক্রিস্টালের বা 21টা টাইপের ক্রিস্টালের সেন্টার সিমেট্রি নেই। এই 21টার মধ্যে 20টা আবার পিজো ইলেকট্রিক, যাদের সেন্টার সিমেট্রি নেই। তাহলে ল্যাক অফ সেন্টার সিমেট্রি হতে হবে, সেন্টার সিমেট্রি থাকলে হবে না। এরকম ক্রিস্টালগুলোর 20টা ক্রিস্টাল হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল, 20টা টাইপের ক্রিস্টাল, 20 আর পিজো ইলেকট্রিক। এবার এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ডেফিনিশন দেওয়া হচ্ছে, দিস ক্রিস্টাল বিকাম পোলারাইজড আন্ডার ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল স্ট্রেস। অর্থাৎ তোমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে না, তুমি এগুলোকে স্ট্রেস অ্যাপ্লাই করো, এগুলোর উপরে স্ট্রেস অ্যাপ্লাই করো, মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করো। মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করলেই এরা পোলারাইজড হয়ে যায়। কেন পোলারাইজড হয়ে যায় আমি ডিটেলসে একটু পরেই আসছি। আগে এইটুকু অন্তত প্রপার্টি তোমরা জেনে রাখো যে মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করলেই পিজো ইলেকট্রিক ক্রিস্টালগুলো পোলারাইজড হয়ে যায়। এই পিজো ইলেকট্রিসিটি বলছে ডিটারমিন সোললি বাই সিমেট্রি প্রপার্টি অফ ক্রিস্টাল। অর্থাৎ সিমেট্রি প্রপার্টি থেকে এটা এই পিজো ইলেকট্রিক যে ফেনোমেনা এটাকে এক্সপ্লেন করা যাবে। আমরা এটা কিছু ফিগারের দ্বারা এখানে ডিসকাস করব যে কিভাবে জেনারেট করে। এই 20 টাইপস অফ ক্রিস্টাল যারা পিজো ইলেকট্রিক, এর মধ্যে 10 আউট অফ 20 পিজো ইলেকট্রিক ক্লাস এরা পাইরো ইলেকট্রিক এফেক্ট দেয়। অর্থাৎ এরা টেম্পারেচারের দ্বারা রেসপন্ড করে। তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো বা অথবা ডিক্রিজ করতে থাকো বা ঠান্ডা অথবা গরম করো, তাহলে এর মধ্যে এই ক্রিস্টালগুলোর পাইরো ইলেকট্রিক ক্রিস্টালের মধ্যে পোলারাইজেশনের এফেক্ট দেখা যেতে পারে বা এরা পোলারাইজড হবে যদি টেম্পারেচার ইনক্রিজ অথবা ডিক্রিজ করো। বলেছে when the temperature of such crystal is altered, অর্থাৎ পাইরো ইলেকট্রিক ক্রিস্টালের কথা বলা হচ্ছে, the polarization changes and this change can be observed, hence the name pyroelectricity। অর্থাৎ ইলেকট্রিসিটিটা মেকানিক্যাল স্ট্রেস শুধু নয়, এরা থার্মাল এনার্জির ওপরেও কিন্তু ডাইপোল মোমেন্ট গুলো রেসপন্ড করছে। তাহলে পাইরো ইলেকট্রিক সাবস্টেন্স গুলো দেখো, যদি তুমি মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করো তাহলে যেরকম এখানে ভোল্টেজ প্রডিউস করতে পারে, আবার
যদি পাইরোইলেকট্রিক সাবস্টেন্সের টেম্পারেচার চেঞ্জ করো সেক্ষেত্রেও তাদের পোলারাইজেশনের চেঞ্জ হতে পারে, দুটো ক্ষেত্রেই কিন্তু হতে পারে। কিন্তু শুধুমাত্র পিজোইলেকট্রিক ক্রিস্টাল যদি বলো তাহলে এরা টেম্পারেচারের সঙ্গে রেসপন্ড করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু অবশ্যই মেকানিক্যাল স্ট্রেসের দ্বারা এরা রেসপন্ড করবেই। ক্রিস্টাল স্ট্রাকচার দ্বারা এই পাইরোইলেকট্রিসিটিকেও বোঝা যেতে পারে। এই পাইরোইলেকট্রিক সাবস্টেন্সের একটা অ্যাডিশনাল প্রপার্টি আছে, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস পোলারাইজেশন। এবং স্পন্টেনিয়াস পোলারাইজেশন ছাড়াও এটার আরেকটা দিক হচ্ছে, পাইরোইলেকট্রিক সাবস্টেন্সের আরেকটা দিক হচ্ছে, যদি তুমি রিভার্স ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো এই পাইরোইলেকট্রিক সাবস্টেন্সের উপরে, তাহলে এর পোলারাইজেশন কিন্তু রিভার্স ডাইরেকশনে হয়ে যেতে পারে। এটা হচ্ছে অ্যাডিশনাল প্রপার্টি। কিন্তু মূল যে প্রপার্টি সেটা হচ্ছে পাইরোইলেকট্রিক সাবস্টেন্স গুলো টেম্পারেচার যদি চেঞ্জ করা হয় তাহলে তার পোলারাইজেশন চেঞ্জ হবে বা ডাইপোল মোমেন্ট ভেতরে চেঞ্জ হবে। আমরা 20 লতে আজকে আসছি না, আমরা এবার কিভাবে পিজোইলেকট্রিক ক্রিস্টাল গুলোর মধ্যে মেকানিক্যাল স্ট্রেস দ্বারা সরাসরি এখানে ডাইপোল মোমেন্টের চেঞ্জ হয় সেটা একটু দেখে নেব। প্রথমে তোমাদের ইলেকট্রোস্ট্রিকশনের কথা বলে নিই। ইলেকট্রোস্ট্রিকশন কি জিনিস? ইলেকট্রোস্ট্রিকশন হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টিটা দ্বারা তুমি ধরো একটা ক্রিস্টালের উপর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, ইলেকট্রোস্ট্রিকশন। ইলেকট্রোস্ট্রিকশন এরকম যে একটা ক্রিস্টালের উপর তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, যেদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো সেদিকে তার লেন্থটা কিন্তু চেঞ্জ হতে পারে। ভালো করে বুঝে দেখো, যেরকম তুমি একটা ধরো ওয়্যার নিয়ে, কন্ডাক্টর ওয়্যার নিয়ে যদি তার সব জায়গায় এটাকে টেম্পারেচার ইনক্রিজ করে দাও বা গরম করো, সোজা কথা হিট অ্যাপ্লাই করো, তাহলে এই ওয়্যারটা লেন্থ বেড়ে যেতে পারে। সেই রকম ভাবেই যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো কোনো একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টালের ওপরে, তাহলে দেখা যাবে যে এটা লেন্থ কিন্তু বেড়ে যেতে পারে। এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্রিকশন। ইলেকট্রিক ফিল্ড দ্বারা এই যদি লেন্থ বাড়ানো বা কমানো যায় তাহলে তাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্রিকশন। তাহলে ইলেকট্রোস্ট্রিকটিভ প্রপার্টি এই পিজোইলেকট্রিক ক্রিস্টালের ক্ষেত্রে আছে। আর এই জিনিসটা যদি পাইরোইলেকট্রিকের ক্ষেত্রে হয় তাহলে থার্মাল এনার্জি দিয়ে তাকে কিন্তু তার লেন্থ বাড়ানো যেতে পারে, এবং সেখানে থার্মাল স্ট্রেসও তৈরি হবে যদি পাইরোইলেকট্রিক হয়। এখানে পিজোইলেকট্রিক ক্রিস্টালের একটা নো ফিল্ড জোনে আঁকা হয়েছে। ক্রিস্টালটা প্রথমে অংশটা দেখো, এটা নো ফিল্ড জোন, কোনো ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি। আয়ন্স গুলো এর মধ্যে প্লাস মাইনাস এরকম ভাবে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে দেখো ডান দিকের অংশটাই এখানে ফিল্ড অ্যাপ্লাই করা হলো। ফিল্ড অ্যাপ্লাই করা হলো ফ্রম ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড। এরকম ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, পজিটিভ চার্জগুলো একটু উপরের দিকে ডিসপ্লেসড হয়ে যাবে এবং নেগেটিভ চার্জগুলো নিচের দিকে ডিসপ্লেসড হয়ে যাবে। তার ফলে যে লেন্থটা এই লেফট সাইডে ছিল তার থেকে লেন্থ সামান্য হলেও বেড়ে যাবে। এরকম ধরনের ডিসপ্লেসমেন্ট যদি ক্রিস্টাল দিতে পারে তাহলে তারা পিজোইলেকট্রিক ক্রিস্টাল, এবং এই এফেক্টটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্রিকটিভ এফেক্ট। এইবারে তুমি যদি এই ইলেকট্রিক ফিল্ডটা উল্টে দাও, যদি উল্টে দাও অর্থাৎ ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, তাহলে দেখো নেগেটিভ চার্জগুলো উপরের দিকে, সব থেকে উপরের দিকে আছে, আর পজিটিভলি চার্জড যে সারফেসটা সেটা নিচের দিকে রয়েছে। এইবার তুমি এইরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডটা এসি ইলেকট্রিক ফিল্ডের কথা ভেবে নাও, অর্থাৎ যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অনবরত বদলে যায়।
এরকম কন্ডিশনটা ধরে নাও। তো সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করবে সেই দিকে লেন্থ বেড়ে যাবে, অথবা তুমি যদি জিরো ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে আগে যে লেন্থটা ছিল ইকুয়াল টু জিরো কন্ডিশনে যেটা ছিল সেটা হবে, অথবা তুমি যদি আবার নেগেটিভ ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে চার্জের সেপারেশন হয়ে পোলারাইজেশন এফেক্টটা আলাদা হয়ে যাবে, কিন্তু লেন্থটা আবার তার যে পজিটিভ ফিল্ডের জন্য যেটা ছিল সেই অবস্থায় ফিরে আসতে পারে। তাহলে এসি ইলেকট্রিক ফিল্ড হলে অ্যাপ্লাই করলে এই লেন্থটা ক্রমশ বাড়বে কমবে এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। তুমি এসি ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি যা দেবে সেই রকম ভাবেই কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ওই ক্রিস্টালের লেন্থটাকে চেঞ্জ করতে সেই ফ্রিকোয়েন্সিটাই বাধ্য করবে। এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্রিকশন। এবার পিজো ইলেকট্রিসিটির সঙ্গে তার কি সম্পর্ক? তুমি দেখো ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করেছো, ধরো যে অবস্থাটা মার্ক করা হয়েছে ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, উপরের সারফেসটা কিন্তু নেগেটিভ হয়ে গেল আর নিচের সারফেসটা কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে যাবতীয় পজিটিভ চার্জগুলোকে বা বাউন্ড পজিটিভ চার্জগুলোকে নিচের সারফেসে পাওয়া যাবে এবং ওপরের দিকে নেগেটিভ চার্জের একটা সারফেস পাওয়া যাবে। যদি তুমি এটাকে ইলেকট্রিক ভোল্টেজ ডিফারেন্স ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানে একটা সামান্য ভোল্টেজ ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই ভোল্টেজটাকে অন্য জায়গায় ব্যবহার করা যেতে পারে, সেটা পরের ব্যাপার, সেটা অ্যাপ্লিকেশন। কিন্তু এখানে যখন ইকুয়াল টু জিরো ছিল তখন দেখো কোন রকম উপরের সারফেসটা, তুমি যদি উপরের সারফেসের চার্জ ক্যালকুলেশন করো, মানে এই সারফেসটা চার্জ ক্যালকুলেশন করো, এই সারফেসটা যদি চার্জ ক্যালকুলেশন করো তাহলে জিরো হবে, অথবা নিচের সারফেসটা চার্জ ক্যালকুলেশন করো সেটাও জিরো হবে। কিন্তু তুমি যদি এখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে চার্জ ক্যালকুলেশন করো, দেখো উপরের সারফেস এফেক্টিভ চার্জ নেগেটিভ হয়ে গেছে এবং নিচের সারফেসের এফেক্টিভ চার্জ পজিটিভ হয়ে গেছে। এই মিডিলের যে ফিগারটা আছে সেটাও একই রকম, জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এইভাবে বাউন্ড চার্জের দ্বারা এই মেটেরিয়ালটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে পোলারাইজড হতে পারে। এই ধরনের সাবস্টেন্সকে বলা হচ্ছে পিজোইলেকট্রিক সাবস্টেন্স। আরেকটা ফিগারে দেখো, এখানে দেখো সুন্দরভাবে এই আয়নগুলোকে প্লাস মাইনাস অল্টারনেটিভলি এখানে সাজানো আছে। তুমি যদি এ বি কে খেয়াল করো, এ আর বি কে খেয়াল করো, তাহলে এর পোলারাইজেশনের ডাইরেকশন কি হবে? অবভিয়াসলি এখানে পোলারাইজেশনের ডাইরেকশন ফ্রম এই পিডিএল যদি ক্যালকুলেশন করো এ থেকে বি এর দিকে হবে, এবং এই নিচেরটা যদি এ থেকে সি এর দিকে হয় তাহলে এই এই ডাইপোলটা, উপরের যে ডাইপোলটা, এই এ বি ডাইপোলটা দেখো, এ বি ডাইপোলের ডাইরেকশন, পোলারাইজেশনের ডাইরেকশন কিন্তু এসি এর পোলারাইজেশনের ডাইরেকশনের ঠিক উল্টো দিকে। তুমি দুটোকে একসঙ্গে ধরো, তাহলে টোটাল পোলারাইজেশন ফর বিএসি এটার জন্য কিন্তু জিরো হয়ে যাবে। এরকম ভাবে অল্টারনেটিভলি চার্জগুলো যদি পরপর থেকে যায় তাহলে টোটাল এফেক্টটা অ্যাজ এ হোল কিন্তু জিরো দেবে। এইবার তুমি এখানে একটা মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করেছো। মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করার পরে এখানে বি এর কাছাকাছি চলে এসছে এবং সিটাও এর কাছাকাছি চলে এসছে, অর্থাৎ তুমি চাপ দিয়ে এদের কাছাকাছি সরিয়ে দিয়েছো, এবং চাপ দিয়ে সরানোর পরেও দেখা যাচ্ছে যে পোলারাইজেশনের কোনো চেঞ্জ কিন্তু এখানটাই হয়নি। এখানটা মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করার পরেও কোনো পোলারাইজেশনের চেঞ্জ হয়নি। সেই জন্য বলা হচ্ছে যে স্ট্রাকচার কম্প্রেসড বাই ফোর্স, নো নেট চেঞ্জ অফ পোলারাইজেশন, কোন রকম পোলারাইজেশনের চেঞ্জ কিন্তু হয়নি। এই ধরনের ক্রিস্টাল কিন্তু, যে ধরনের ক্রিস্টাল এখানে বলা হচ্ছে, এই ধরনের ক্রিস্টাল মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করার পরেও যদি কোনো রকম পোলারাইজেশনের এফেক্ট না দেখা যায় তাহলে সেগুলো কিন্তু পিজোইলেকট্রিক ক্রিস্টাল নয়। তাহলে মার্ক করা এই ধরনের ক্রিস্টাল, যে ক্রিস্টালগুলোতে মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করার পরেও কোনো রকম পোলারাইজেশন তার মধ্যে তৈরি করা যায় না, সেগুলোকে বলা হয় নন পিজোইলেকট্রিক ক্রিস্টাল। এগুলো ডাইলেকট্রিক হতে পারে কিন্তু পিজোইলেকট্রিক ক্রিস্টাল নয়। এদের পিজোইলেকট্রিক ক্রিস্টালের হলো না কেন, অথবা
এরা পোলারাইজেশন এফেক্ট দিতে পারলো না কেন? সহজ কথায় যদি বলি, একেবারে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে যে এদের সেন্টার সিমেট্রি রয়েছে, অর্থাৎ এর যেদিকে বি রয়েছে এর ঠিক উল্টো দিকে সি রয়েছে। 180 ডিগ্রি উল্টো দিকে এরা অবস্থান করছে, পি আর সি এর ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে অবস্থান করছে। বিটা পজিটিভ বা সিটা পজিটিভ, কিন্তু এর যেদিকে বি রয়েছে সিটা ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি রয়েছে, 180 ডিগ্রি উল্টো দিকে রয়েছে। এই ধরনের সিমেট্রি থাকলে তাকে বলা হবে সেন্টার সিমেট্রি আছে। তাহলে সেন্টার সিমেট্রি যদি পজেস করে তাহলে কিন্তু দেখা যাবে যে তারা পিজোইলেকট্রিসিটি পজেস করতে পারছে না। যাদের যে সমস্ত ক্রিস্টালের সেন্টার সিমেট্রি নেই সেই ধরনের ক্রিস্টাল খুঁজতে হবে, সেই ধরনের ক্রিস্টালগুলো পিজোইলেকট্রিক বা পিজোইলেকট্রিসিটি পজেস করতে পারে, যাদের মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করলে পোলারাইজড হওয়ার চান্স রয়েছে। এইবার এখানে 180 ডিগ্রি ঘোরানোর পরে তুমি যদি বিটাকে যদি 180 ডিগ্রি ঘোরাও তাহলে সি পজিশনে চলে আসবে, একই পজিশনে চলে আসবে। এইখানে একটু খেয়াল করো, যদি তুমি এই পার্টিকুলার একটা পয়েন্টকে, এই পয়েন্টটাকে ধরো তুমি মিডিল করে দিলে, এখানে দেখো এই সাদা যে অংশটা বা অ্যাটমটা বা আয়নটা যাই হোক, এটাকে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, এখানে দেখো অন্য কোনো অ্যাটম, সিমিলার অ্যাটম কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এখানে সেন্টার সিমেট্রি নেই বলেই বলা হবে। তাহলে এই ধরনের ক্রিস্টাল যাদের সেন্টার সিমেট্রি নেই তাদের ক্ষেত্রে পিজোইলেকট্রিসিটি তারা পজেস করতে পারে, অথবা তাদের মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করলে তাদের মধ্যে পোলারাইজেশন এফেক্ট দেখা যেতে পারে। তাহলে সেন্টার সিমেট্রি আছে কি নেই সেটা বুঝতে গেলে তোমাকে রোটেশন দিতে হবে। সেটা 180 ডিগ্রি রোটেশন দাও, দিয়ে বোঝার চেষ্টা করো যে সিমিলার একটা অ্যাটম পাওয়া যাচ্ছে কিনা বা সিমিলার আয়ন পাওয়া যাচ্ছে কিনা। যদি সিমিলার আয়ন পেয়ে যাও, এই যে এখানে যেরকম বি কে এর রেসপেক্টে যদি একে সেন্টার করে যদি তুমি বি কে রোটেশন দাও, তাহলে সিমিলার আরেকটা আয়ন কিন্তু এখানে পেয়ে যাচ্ছিলে। তাহলে এখানে সেন্টার সিমেট্রি আছে, কিন্তু এই স্ট্রাকচারটা সেন্টার সিমেট্রি নেই। তাহলে ল্যাক অফ সেন্টার সিমেট্রি যেগুলোর রয়েছে সেগুলোর ক্ষেত্রে তুমি স্ট্রেস অ্যাপ্লাই করলে অবশ্যই তারা পোলারাইজড হয়ে পড়বে, এবং সেক্ষেত্রে কিন্তু এই ব্যালেন্সটা হবে না। এখানে যে স্ট্রেস অ্যাপ্লাই করার পরেও দুটো ডাইপোল মোমেন্ট এবি আর এসি, এই ডাইপোল মোমেন্টের টোটাল ডাইপোল মোমেন্ট হয়ে যাচ্ছিল 0। সেক্ষেত্রে সেন্টার সিমেট্রি যদি না থাকতো তাহলে নেট পোলারাইজেশন স্ট্রেস অ্যাপ্লাই করার পরে পাওয়া যেত। এই জন্য ল্যাক অফ সেন্টার সিমেট্রি প্রডিউসেস পিজোইলেকট্রিক ক্রিস্টাল বা পিজোইলেকট্রিক ফেনোমেনা। এর এক্সাম্পল কি হতে পারে? এই কুয়ার্জ একটা ভালো এক্সাম্পল পিজোইলেকট্রিক ক্রিস্টালের। এবং পিজোইলেকট্রিক ক্রিস্টালের ক্ষেত্রে তুমি যে কোনো দিকে কিন্তু স্ট্রেস অ্যাপ্লাই করলে ভোল্টেজ বা পোলারাইজেশন ভালো হবে সেটার কোনো মানে নেই। সেই জন্য পার্টিকুলার যে ডাইরেকশনে এটাকে স্ট্রেস অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি পোলারাইজড হয়ে যায় সেই ডাইরেকশনে এটাকে কাট করতে হবে। এখানে এক্স কাট বলা হচ্ছে সেই কোয়ার্জের ক্ষেত্রে, সেই দিকে এটাকে স্লাইস করে কাটতে হবে, বেশ একটা সারফেস দিয়ে বড় সারফেস তৈরি করে কাটতে হবে, যে সারফেসের উপর মেকানিক্যাল স্ট্রেস অনেকটা অ্যাপ্লাই করার পরে একটা ভোল্টেজ দুটো সারফেসের মধ্যে তৈরি হবে। এটা হচ্ছে পিজোইলেকট্রিক ক্রিস্টালের বিহেভিয়ার। এবার চলে আসি অ্যাপ্লিকেশনে। এই যে পিজোইলেকট্রিক ক্রিস্টালের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, এবং ফোর্স অ্যাপ্লাই করলে এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, এবং ডাইপোল মোমেন্টের ভেতরে যদি ডাইপোল মোমেন্ট তৈরি হয় তাহলে এটার অ্যাজ এ হোল একটা পোলারাইজেশন এফেক্ট পাওয়া যাচ্ছে, যার ফলে দুটো সারফেসের মধ্যে ভোল্টেজ জেনারেট করছে। এই ভোল্টেজ জেনারেট করার সময়ে তুমি এটাকে অন্য কোনো কাজেও লাগাতে পারো। কিরকম কাজে? ধরো কোন একটা কোয়ার্টজ ক্রিস্টাল আছে, এই কোয়ার্টজ ক্রিস্টালের উপর তুমি এসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো। এসি ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করো তাহলে তার একটা মেকানিক্যাল ভাইব্রেশন থাকবে। কেন মেকানিক্যাল ভাইব্রেশন থাকবে? যেরকম স্ট্রেস অ্যাপ্লাই করলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে বা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেরকম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেও ঠিক রিভার্স কনভার্সলি তুমি একটা এখানে ইলেকট্রিক ফিল্ড পেতে পারো। তাহলে দুটো হচ্ছে সিমিলার এফেক্ট। তুমি স্ট্রেস অ্যাপ্লাই করলে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হতে পারে, আবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে
স্ট্রেস উৎপন্ন হতে পারে, মেকানিক্যাল স্ট্রেস উৎপন্ন হতে পারে, দুটোই সত্যি। তো তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড, এসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, ধরো ক্রিস্টালের উপর এসি নির্দিষ্ট ডাইরেকশনে এসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো। এসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে সেইখানে কোয়ার্টজ ক্রিস্টালটার সারফেস দুটো অপোজিট সারফেস ভাইব্রেট করতে আরম্ভ করেছে। কোন দিকে ভাইব্রেট করবে? যেদিকে তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে সারফেস গুলো রয়েছে সেটা কিন্তু ভাইব্রেট করা আরম্ভ করে দেবে। কোন ফ্রিকোয়েন্সিতে? অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের যে ফ্রিকোয়েন্সি রয়েছে, এসি ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি রয়েছে, সেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। তাহলে সেখান থেকে একটা সাউন্ডও কিন্তু তুমি জেনারেট করতে পারো, প্রোভাইডেড তোমার ওই ক্রিস্টালটার কাটিং এর ফলে যে ন্যাচারাল ভাইব্রেশন রয়েছে তার সঙ্গে এসি ইলেকট্রিক ফিল্ডের যদি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে, অর্থাৎ রেজোন্যান্স না হয়, তাহলে সাফিসিয়েন্ট ভাইব্রেশন কিন্তু হবে না, ড্যাম্পিং এফেক্ট চলে আসবে। ড্যাম্পিং এফেক্ট রেডিউস করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিটা এক করে দেওয়া, যার ফলে এটা ভালো করে ভাইব্রেট করতে পারবে, এবং ভাইব্রেট করলে সেখান থেকে একটা সাউন্ড উৎপন্ন করা যেতে পারে। এবং এই সাউন্ডটা হতে পারে যে এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ড এই পদ্ধতিতে উৎপন্ন করে আন্ডার ওয়াটার অ্যাপ্লিকেশন করা হয়। আন্ডার ওয়াটার অ্যাপ্লিকেশন মানে বিভিন্ন সাবমেরিনে যেহেতু সমুদ্র জলের মধ্যে তারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়তে পারে না, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়লেও সেটা ড্যাম্পিং এফেক্টের জন্য বেশি দূর যেতে পারে না, সেই জন্য আল্ট্রাসাউন্ড জলের মধ্যে প্রপাগেট ভালো করতে পারে বলে এই আল্ট্রাসাউন্ড প্রডিউস করে জলের মধ্যে অন্য কোনো জিনিসের অবস্থান জানা যেতে পারে। এটাকে সোনার সিস্টেম বলে, SONAR, সোনার সিস্টেম। এই সোনার সিস্টেমে পিজোইলেকট্রিক ক্রিস্টালের ব্যবহার করা যেতে পারে। এবং এটা ইলেকট্রিক ভাইব্রেশন থেকে, যেরকম এসি ইলেকট্রিক ফিল্ড থেকে একটা মেকানিক্যাল ভাইব্রেশন উৎপন্ন করে তুমি সাউন্ড উৎপন্ন করলে উল্টোটাও করা যেতে পারে। অর্থাৎ সাউন্ড, কোনো এসি সাউন্ড আসলে, সাউন্ড তো এসি হয়, সেই সাউন্ডটা আসলে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বা ভোল্টেজ জেনারেট করতে পারে, এবং সেখানে এই আল্ট্রাসাউন্ড গুলোকে ডিটেকশনের কাজেও এই ক্রিস্টালগুলোকে, কোয়ার্টজ ক্রিস্টালগুলোকে ব্যবহার করা যেতে পারে, বা পিজোইলেকট্রিক ক্রিস্টালগুলোকে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই যে ইলেকট্রোস্ট্রিকশন, এই প্রপার্টিকে ব্যবহার করে তুমি ট্রান্সডিউসার ইউজ করতে পারো, অর্থাৎ এসি ইলেকট্রিক ফিল্ড থেকে মেকানিক্যাল ভাইব্রেশন অথবা মেকানিক্যাল ভাইব্রেশন থেকে ইলেকট্রিক ভাইব্রেশন, এই দুটোই কনভার্সলি তৈরি করা যেতে পারে। এটা হচ্ছে ট্রান্সডিউসার বলা হচ্ছে এটাকে। এই ট্রান্সডিউসারে পিজোইলেকট্রিক ক্রিস্টালের ব্যবহার রয়েছে, এবং এই পিজোইলেকট্রিক ক্রিস্টালগুলো যেহেতু ইলেকট্রিসিটিকে মেকানিক্যাল ভাইব্রেশনে কনভার্ট করছে, সুতরাং এগুলোকে বিভিন্ন ঘড়ির কাজেও ব্যবহার করা হয়। ঘড়ির কাজে বলতে তোমাদের যে ওয়াচগুলো থাকে, সেই ওয়াচগুলো, সেখানে ব্যাটারির একটা ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাকে এসিতে কনভার্ট করা হয়, এবং এই এসিটাকে সেটাকে ভাইব্রেশনাল এসিতে কনভার্ট করে এই পিজোইলেকট্রিক ক্রিস্টাল। তাহলে কোয়ার্টজ ক্রিস্টালগুলো এই বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এটা বললাম পিজোইলেকট্রিক ক্রিস্টাল। এবার এই পিজোইলেকট্রিক ক্রিস্টালের মধ্যে কিছু ক্রিস্টাল টেম্পারেচারের সঙ্গে ভালো রেসপন্ড করে, সেগুলোকে বলা হচ্ছে পাইরোইলেকট্রিক সাবস্টেন্স, এবং পাইরোইলেকট্রিক সাবস্টেন্স আরো কম সংখ্যায় রয়েছে। তাহলে পিজোইলেকট্রিক কারা? যাদের এই সেন্টার সিমেট্রি যাদের নেই, সেই সমস্ত ক্রিস্টালগুলো পিজোইলেকট্রিক ক্রিস্টাল। আমি এখানে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা দেখো, ডাইলেকট্রিককে কত ভাগে ভাগ করা হচ্ছে। ডাইলেকট্রিকের একটা পোর্শন হচ্ছে পিজোইলেকট্রিক, ফর এক্সাম্পল কোয়ার্টজ। এই পিজোইলেকট্রিক গুলো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তাদের মধ্যে মেকানিক্যাল স্ট্রেস উৎপন্ন হয়, বা মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তৈরি হতে পারে।
এটা পোলারাইজেশনের জন্য হয়, এবং যাদের সেন্টার সিমেট্রি নেই তাদের ক্ষেত্রে এটা হচ্ছে। পিজোইলেকট্রিকের মধ্যে কিছু আছে পাইরোইলেকট্রিক, যারা টেম্পারেচার চেঞ্জ করলে, পিজোইলেকট্রিক ক্রিস্টালগুলোর কিছু ক্রিস্টালের টেম্পারেচার চেঞ্জ করলে দেখা যায় যে তার মধ্যে পোলারাইজেশন এফেক্ট তৈরি হচ্ছে, তারা হচ্ছে পাইরোইলেকট্রিক সাবস্টেন্স। আর এই পাইরোইলেকট্রিক সাবস্টেন্সের মধ্যে আবার কিছু ক্রিস্টাল আছে যারা ফেরোইলেকট্রিক সাবস্টেন্স। এই ফেরোইলেকট্রিক সাবস্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, মূলত 4 ভাগে অনেকে ভাগ করে, 3 ভাগ অথবা 4 ভাগ যাই হোক। এই ফেরোইলেকট্রিক সাবস্টেন্সের কথা আমরা ডিটেলসে বলেছি, সেটা টি লেস দ্যান টিসির ক্ষেত্রে হয়, আর পাইরোইলেকট্রিক এফেক্টটা মেনলি টি গ্রেটার দ্যান টিসির ক্ষেত্রে হয়। অর্থাৎ তোমাকে 20 টেম্পারেচারের উপরে দেখতে হবে পাইরোইলেকট্রিসিটি দেখতে হলে। এই পর্যন্ত আমরা